দুর্নীতির অভিযোগের দায় সরকারের উপরই বর্তায়, বিশ্লেষণ কাদির কল্লোলের প্রথম আলোতে প্রকাশ হয়েছে। তাতে বেনজির আহমেদ, মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আসলে এগুলো জন্য কারা দায়ী? সরকারের কর্মচারীরা দায়ী? যারা দুর্নীতি করছেন তারাই কি দায়ী, নাকি সরকারের কোনো দায় আছে? এই বিশ্লেষণে বলা হচ্ছে যে আলোচনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত এটি সরকারের উপরই দায় বর্তায়। কেননা জবাবদিহিমূলক যে সুশাসন সেটি গড়ে তোলা সম্ভব হয়নি, বা সেটি গড়ে তুলতে সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হবার কারণে বেপরোয়াভাবে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করছে, এবং তার সঙ্গে আবার রাজনীতিও জড়িয়ে আছে। যেমন এই খবরে বলা হচ্ছে যে যে তিনজনকে নিয়ে নানা আলোচনা তর্ক বিতর্ক চলছে। ক্ষমতাসীনরাও এখন স্বীকার করছেন যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তবে জাতীয় সংসদের বক্তব্যে সরকারি দলের সদস্যদের অনেকে পুলিশ ও প্রশাসনের দিকে আঙুল তুলছেন, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই সীমাহীন দুর্নীতি করার মতো পরিবেশ তৈরি হওয়ার দায় কার? সরকারের নাকি যারা দুর্নীতি করছে তাদের? পরিবেশটা যদি না থাকতো, পরিবেশ সৃষ্টির জন্য তো একটা সুশাসন গড়ে তোলা, সেটা কার দায়িত্ব? সেটা তো সরকার। যদি না থাকে সুশাসন, তখনই দুর্নীতি করার সুযোগ আসে, এবং তখন বেপরোয়াভাবে দুর্নীতি কর্মযোগ্য চলে। এখন এই বেনজিরের দুর্নীতির চিত্র প্রকাশ করা হওয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে সবকিছু প্রকাশিত হচ্ছে। এখানে বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে সরকার কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, এবং তা মানুষকে বিচলিত করছে। ব্যর্থতার অভিযোগ মানতে রাজি না হলেও আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বীকার করছেন যে সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতির কথা বলা হলেও আসলে তা কার্যকর হয়নি। গত 25শে জুন সম্প্রতি ভারত সফরের সময় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে কিছু মানুষ লোভী হয়ে যায়, টাকা পয়সা এত বেড়ে যায় যে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় না, তাহলে লাভ কি হলো? এটা তো মানুষ চিন্তা করে না, নেশার মতো হয়ে যায়। এটা একটা উনি সামগ্রিকভাবে বক্তব্য দিয়েছেন, এবং এটার মধ্যে দিয়ে খুব বড় মেসেজ আসে না। যেমন কাউকে যদি বলা হয় যে আচ্ছা ঠিক আছে, তুমি দেশে থাকতে পারবা না, তুমি টাকা পয়সা নিয়ে ভাগো, তো সে তো 50-100 কোটি টাকা নিয়ে ভেগে যাবে, তার আসার দরকার নেই। অনেকেই মনে করেন যে দেশে থাকাটা নিরাপদ না, কেননা সরকার যদি পরিবর্তন হয় তখন পরিবর্তিত সরকার এসে তার অনেক বিষয় নিয়ে টান দেবে। তো এই দাঙ্গা হাঙ্গামার চেয়ে সে বিদেশে ইমিগ্রেশন খুঁজবে, ইউরোপ আমেরিকায় চলে যাবে। টাকা পয়সা যদি তার অঢেল থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, দেশে আসতেই হবে এমন তো কোনো কারণ নেই। ফলে এইটা খুব ভালো মেসেজ হলো না, বরং সরকারের পক্ষ থেকে যে কড়া মেসেজ যে আমরা শুরু করেছি এবং আরও এটা জোরদার করব, কেউ ছাড় পাবে না, এইরকম মেসেজ না দিয়ে যদি বলা যায় যে টাকা পয়সা নিয়ে লাভ কি হলো, যদি দেশেই থাকা না যায়, দেশে কেউ অনেকে থাকতে চায় না। আজকে তরুণ সমাজ, যুবক সমাজ বা অনেকেই যারা এমনকি বৈধ ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, তারাও মনে করেন দেশটা নিরাপদ না। তাদের যদি টাকা পয়সা থাকে বা আসে বা যা আছে তা বেচাকেনা করে তারা চলে যেতে চায়। তো এই অবস্থায় দেশে থাকাটা খুব তাদের কাছে মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপারটা হলো যে সে একটা নিরাপদ জীবনটা চায়। তো সুতরাং মেসেজটাও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সেরকম হওয়া দরকার যে একটা টাকাও যদি দুর্নীতি করা হয় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। তো এই কারণে দুর্নীতির ব্যাপারে আসলে সরকারের যে খুব মুখে বলা হয়েছে জিরো টলারেন্স, কিন্তু গত 15 বছরে 15 জন খুব রাঘব বল টাইপের কাউকে ধরা হয়েছে, তারও কিন্তু কোনো প্রমাণ নেই। তো সুতরাং এই দায় সরকারের উপর, এটা বলার অপেক্ষা রাখে না। সরকারের দুর্বলতার সুযোগে আশ্রয় প্রশ্রয় এবং একটা অকার্যকর পার্লামেন্ট বসিয়ে ক্ষমতায় থাকার মানসিকতার কারণে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যে অবাধ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে,
তার ফলেই দুর্নীতির একেবারে বাসা বেঁধেছে, যার ফলে বেনজিরের মতন মানুষরা তৈরি হয়েছে। এইটা মেনে নিতে হবে। যদি মেনে না নেওয়া হয় তাহলে একই চক্রে, মানে ভুলের চক্রে কিন্তু সরকার বা দেশ ঘুরপাক খেতে থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।